চুপচাপ এখান থেকে বাসায় চলে যাবেন। আজ যেন আপনাকে ভার্সিটিতে না দেখে, তাহলে কিন্তু ডোজটা ডাবল হবে। বলেই আলতো ধাক্কা দিয়ে আনহাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। খিল খিল করে হেসে ওঠে। কেন জানে হাসিটা খুব পরিচিত লাগছে, কিন্তু তা মনে করার সময় নেই। ও দ্রুত সেখান থেকে চলে যায়। তখনই জিহাম এসে বলে, ব্যাপারটা কি হলো? মেয়েটাকে ছেড়ে দিলি? ওর কথায় অয়ন তাচ্ছিল্যের সুরে বলে, জাল ছেড়ে মাছ বেরোতে পারবে? পুকুর ছেড়ে যাবে কই? ঠিকই জালে পুরে নেব। এতদিন অপেক্ষা এমনি এমনি ছেড়ে দেব? বলে আনহা যাওয়ার দিকে তাকায়। জিহাম ওর কথায় হা মিলিয়ে বলে চলে গেল। অয়ন আনহার যাওয়ার পথের দিকে চেয়ে নিজের মনেই বলে উঠল, আপনি আপনার ইহানকে চিনতে পারেননি আনহা, কিন্তু ইহান তার আপনাকে ঠিকই খুঁজে নিয়েছে। বলেই বাঁকা ঠোঁটে হাসলো অয়ন। বলল, ওয়েট করুন আনহা, কালকের জন্য আপনার জন্য সারপ্রাইজ আছে। অনেক খুঁজেছি আপনাকে, পাইনি। এবার যখন নিজেই ধরা দিয়েছেন, এখন তো আপনার টাকাটা আপনাকে ফিরিয়ে দিতেই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। পরের দিন আনহা দ্রুত ভার্সিটিতে গেল। প্রথম দিন ভার্সিটিতে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাবে তা আন্দাজ কখনো করেছিল? ছেলেটাকে থাপ্পড়টা মেরে নিজেকে থাপ্পড় মারতে ইচ্ছে হয়েছে ওর। পুরো দিনটাই নষ্ট করে দিয়েছিল। চেয়েছিল ভার্সিটির প্রথম দিনটা একটু আনন্দময়ভাবে কাটাবে, কিন্তু ছেলেটা এমনভাবে আন্দাজে বাইক চালিয়েছিল আর একটু হলে সিমিয়া মরতে বসত। অথচ ছেলেটার কোনো দিকদিশা ছিলই না। উল্টে আরও সিমিয়া ছেলেটাকে কিছু বলতে নিষেধ করল। ওর কি ধৈর্য বলে একটা ব্যাপার আছে, কিন্তু সেটা ছেলেটা অলরেডি ব্রেক করে ফেলেছিল। যখন ওর বন্ধু জিহাম এসে সিমিয়াকে বলেছে দু একটা মানুষের হাত পা না ভাঙলে বাইকারদের নাম হয় না, ছেলেটা নাকি ইচ্ছে করে ওকে ফেলে দিয়েছে, তার উপর ও যখন কথা বলতে গেল, কি বিশ্রী ভাষা! গেল রাগ ওঠে, দিল ঠাস করে এক থাপ্পড় বসিয়ে। এখন তার জন্য যে ওকে এভাবে অপদস্থ হতে হবে কে জানত। যাই হোক, এবার আর কারো সাথে ঝামেলায় যাবে না। এমনিতে জীবনে ঝামেলার কোনো কমতিই নেই। কথাগুলো ভাবতে ভাবতে আনহা দ্রুত পায়ে ভার্সিটির দিকে হেঁটে চলল। উদ্দেশ্য একদম ক্লাসরুম, কিন্তু তা আজকেও যেন আনহার ভাগ্যর সাথ দিল না। ভার্সিটিতে ঢুকতেই দেখে কালকে ছেলেটা গেটের সামনে দাঁড়িয়ে আছে, বারবার ঘড়ির দিকে দেখছে, মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। আনহা আর সেদিকে নজর দিল না, মাথা নিচু করে নিজের ভবনের দিকে পা বাড়ালো। হঠাৎই আনহার মাথাটা কিছুতে আঘাত খায়। 2 কদম পিছনে গিয়ে সামনে তাকায়। মুহূর্তে চোখটা বড় বড় হয়ে যায়। এই তুমি? ইহান ভ্রু নাচিয়ে 32 দাঁত বের করে একটা হাসি দেয়, বলে, 7টা 12 মিনিট 1 সেকেন্ড ধরে আপনার অপেক্ষা করছে, আর আপনি ভাই আসতে আসতে পুরো 9টা 17 বাজিয়ে দিলেন। ভ্রু কুচকায় আনহা, জিজ্ঞেস করে, মানে? মানে কিছু না, কালকে ভেজে গেছিলেন বলে মাফ করে দিয়েছে। মোট 2 থাপ্পড় খেয়েছে, তাই বসে আছে সকাল থেকে। সরি, অপেক্ষা করছি কাল রাত থেকে কেন? আপনার জন্য। আপনি জানেন আজকে কি করব? তা ভেবে ভেবে আমি 2টা বোতল শেষ করছি। দুটা বোতল মানে? সন্দিহান কণ্ঠে জানতে চাইলে আনহা। বোতল মানে? জি হ্যাঁ, এটা কি বলছে না? কি? দাঁড়া, আমি দেখতাছি। আনহার মুখের কাছে এগিয়ে জিহাম বলে, কালাম্মা, বোতল মিন্স যা খা, যা খাইলে ওইটা হয়। হ্যাঁ, কোনটা? আরে আরে, মাথায় ঘুরে, বমি বমি পায়। গ্যাস্ট্রিকের ট্যাবলেট না খেলে এমন হয়? কিন্তু কি খেলে এমন হয়? উফ, সোজা কথা। অয়ন কালকে 2। ওকে ওকে, বুঝছি। বুঝলে হবে না? আপনি জানেন কালকে আমার কি অবস্থা হয়েছিল? উত্তেজিত হয়ে বলল ইহান। কি ছিল? আসুন বলছে। বলেই আনহাকে গাছের বাঁধাই করা বসার স্থানে বসিয়ে দেয়। তারপর আনহার সামনে দাঁড়িয়ে বলে, কালকে রাতে আমি আপনার উপর কেমনে প্রতিশোধ নিব সেটা ভাবছিলাম। ভাবতে ভাবতে 2 বোতল খেয়ে ফেলেছে। যেখানে নেশা করলে এতদিনে আলিয়া বা ক্যাটরিনা অথবা এই কলেজের সবচেয়ে হট গার্ল রয়সাকে দেখতাম, সেখানে আপনারা দেখছে। কি মারাত্মক ব্যাপার জানেন? না। কাঁদো কাঁদো মুখ করে বলল আনহা। ও এটা জানবে কি করে? ছেলেটা কি বলছে তাই বুঝতে পারছে না। আপনি জানেন আমি পুরোটা রাত আপনাকে দেখছি, কিন্তু কিভাবে কি করব ভেবেই পাচ্ছিলাম না। তখন কি করেছে জানেন? আনহার দিকে এগিয়ে রেগে বলল। আনহা ওকে সরাতে না পেরে নিজেই মাথাটা পিছনে নিয়ে নিল। ইহান আবার বলল, বমি করেছে, তারপর জিহামের গায়ে। সে কি বিশ্রী! একদম বিশ্রী। পুরো শরীর আমার চা 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 চা, বমিতে গন্ধে বাতিয়ে দিল রে। তাই নাকি? জানতে চাইল আনহা। শুধু কি তাই, সকালে যাতে আপনার সাথে দেখা করতে পারি, তাতে রাত 2টায় দোকানদারের বাড়ি থেকে তুলে এনে দোকান খুলে তেঁতুল নিয়েছে, তারপর তা খাইছে। দোকানদার দিল? দেবে না, ওর একটা মেয়ে ছিল তো, তাই দিয়েছে। সেটা কোনো আপনি নাই বা জানলেন। এখন আসল কথা আছে, তেঁতুল খেয়ে সকাল 6টায় ঘুম থেকে উঠেছে, আপনার জন্য বসে আছে, আর আপনি এখন এলেন।
বলুন কি শাস্তি নেবেন? আনহা ওদের কথার আগা মাথা পেল না। শাস্তি তো বুঝলো, তাই একটু কনফিউজডে জানতে চাইল। শাস্তি তো বুঝলাম, কিন্তু কিসের শাস্তি? আমি কি কিছু করেছি? এটা শুনে জিহাম আর ইহান নিজেদের দিকে চাওয়াচাওয়ি করলো। এতক্ষণ ধরে কাকে কি শোনাচ্ছিল? অয়ন 7 খণ্ড রামায়ণ পইরা সীতাকার বাপ খালাম্মার দোষ আছেই। এতক্ষণ ধইরা তারে কি শুনাইতাছি। বাদ দে, বলেই আনহার হাত ধরল, বলল। চলুন আমার সাথে। তারপর আনহাকে টেনে নিয়ে যেতে লাগলো। কোথায় নিয়ে যাচ্ছ আমায়? জানতে চাইল আনহা। ইহান কোনো কথা না বলে আনহাকে নিয়ে বাংলা বিভাগের লেকচারের আব্দুল বরাকাতের কাছে নিয়ে গেল। ভিতরে ঢুকে ওনার চেহারার সামনে দাঁড়িয়ে বলল, স্যার আসবো? তিনি চোখ থেকে চশমা নামিয়ে উৎফুল্ল কণ্ঠে বললেন, আরে অয়ন, আসো আসো, কি হয়েছে? আনহা নিজ মনেই বলল, আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেল তো। একজন ভেতরে এসে বলছে আসবে কিনা, আরেকজন সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলছে ভেতরে আসো। এটা ভার্সিটি নাকি পাগলাগারো? স্যার আপনাকে যে মেয়েটার কথা বলেছিলাম উনি সে। এইটা শুনে গর্জে উঠলেন বরাকাত স্যার, বললেন, এই মেয়ে, তোমার সাহস কত বড়! তুমি অয়নের মতো একজনকে চর মেরেছো? কেন মেরেছো? স্যার, আসলে তুমি জানো ও কত ভালো স্টুডেন্ট, কত ভালো একটা ছেলে, কত বিলিয়ন রেজাল্ট, সব বাজে অভ্যাস থেকে মুক্ত। স্যার আমি তো বলিনি ও। বেয়াদব মেয়ে, টিচারের মুখে মুখে তর্ক করা। আচ্ছা আগে এটা বলো, তুমি এত ভালো একটা ছেলেকে মারলে কেন? স্যার আমি আবার কথা বলছো? ফের যদি শুনি তুমি অয়নকে মেরেছো, তাহলে সেদিন এই ভার্সিটি তোমার শেষ দিন। নাও গেট লস্ট। চলো, যাচ্ছ না কেন? আনহার কথা বলল না, বেরিয়ে গেল। আজও বিয়ার, ওর কথাই তো শুনল না। হ্যাসের মতো বলে গেল তো বলেই গেল, খালি প্যাক প্যাক করেই গেল। কিছু দূর যেতেই সিমিয়ার সাথে দেখা। সিমিয়া ওকে দেখে তড়িঘড়ি করে কাছে আসলো। আনহা ওকে দেখে কিছু বলবে তার আগেই সিমিয়া বলল, থ্যাঙ্কস গড, তোমাকে পেয়ে গেলাম। তুমি তো কাল আমার কথা না শুনেই অয়নের কাছে চলে গেলে। আনহা ওর কথা না শুনে স্লো ভার্সনে ওকে দেখে চলল। মনে হচ্ছে ইউটিউবে কোনো ভিডিও দেখছে টাইমিং স্পিড বাড়িয়ে। সালা যে আসছে, কথা বলেই যাচ্ছে। ওকে না বলার সুযোগ দিচ্ছে না, বোঝার। সিমিয়ার কথাও তাই মনে হচ্ছে। ও হাম্বা হাম্বা সুরে বলছে, আমি যা যা আনি তুমি। আনহা কুংফু মুভির মতো সবার মাথা নাড়িয়ে সবার পজিশন দেখছে। আনহা, এই আনহা, কি? বাজ পড়ার মতো করে কেঁপে পড়ল আনহা। আমি বলছি তুমি কি শুনছো? এত চিল্লাও কেন? আমি কি কালা নাকি? কানে কম শুনি আমি? চেঁচিয়ে বলল আনহা। ভয় পেয়ে গেল সিমিয়া, বলল, ওকে ওকে, আমার মনে হচ্ছে তুমি একটু ডিপ্রেসড। আমি বরং যাই, না হলে আবার কি করে বসো। বলেই দ্রুত সেখান থেকে চলে গেল। বাঁকারটা আনহার বোধগম্য হচ্ছে না। ও সুস্থ মানুষ নাকি পাগল বুঝতে পারছে না। হঠাৎই খেয়াল করলো ছেলে দুটি আবার এদিকে আসছে নিজেদের মধ্যে কথা বলতে বলতে। আনহা সেখানে দাঁড়ালো না, দ্রুত সেখান থেকে চলে গেল। এদের সামনাসামনি হওয়া যাবে না, নিজের ক্লাসে চলে গেল। ভার্সিটি শেষ করে আনহা বাড়ি চলে গেল। কয়েকটা টিউশন ছিল, তাই ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে গেছে। আনহা সন্ধ্যার কিছুটা পর বাড়ি ফেরে, কিন্তু গিয়ে দেখে দরজা খোলা। মুহূর্তে একটা ভয় আনহার মনে হানা দিল। আনহা দ্রুত ঘরের মধ্যে ঢুকে গেল। গিয়ে যা দেখল তাতে বুক কেঁপে ওঠার মতো অবস্থা। পুরো রুমের জিনিসপত্র ছড়ানো ছিটানো ভাঙা। আনহা শাহানারকে ডাকতে লাগলো, মা, মা। কিন্তু কোথাও শাহানার দেখা নিলেন না। তখনই একটা মহিলা রুমে আসলেন। ওনাকে দেখে ভয় পেয়ে গেল আনহা। মহিলাটি ওকে অভয় দিয়ে বলল, ভয় পেও না, আমি এখানে তোমাকে কিছু বলতে এসেছি। জি বলুন। আমি তোমাদের পাশের রুমে থাকি। তোমাদের পাক ঘরের সামনে যে ঘরটা সেটা আমাদের। কিছুক্ষণ আগে কয়েকজন লোক এসে তোমার মাকে নিয়ে গেছে। লোকগুলোকে দরজার সামনে দেখে তোমার মা পাকঘরের জানলার ফাঁক দিয়ে এই চিঠিটা আমাকে দিয়েছে, আর বলেছে তুমি এলে যেন চিঠিটা আর এই খামটা দিয়ে দিই। এই নাও। আনহা ওনার থেকে চিঠিটা আর খামটা নেয়। তারপর মহিলাটি চলে যায়। আনহা চিঠিটা খুলে পড়তেই দেখে তাতে লেখা, আনহা, ওরা আমাকে নিয়ে যাচ্ছে, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না। ওরা আমার কিছু করবে না, কিন্তু তুই মা আমার চিন্তা করে ফিরে আসিস না। তুই এই বাড়িতেও থাকিস না, চলে যা কোথাও। আমি ওদের বলেছি তুই কয়েকদিনের জন্য ঢাকায় বাইরে গেছিস, তাই ওরা আমাকে নিয়ে চলে গেছে। ওরা আবার ফিরে আসবে তোকে নিতে। এখানে পরিচিত তেমন কেউ নেই আমাদের, তবুও তুই যেখানে পারিস থাকার ব্যবস্থা কর। আর আমার কাছে ফিরে আসার চেষ্টা করবি না, কসম দিলাম। আমি যাই হয়ে যাক, তোর জন্য কিছু টাকা খামে দিয়েই রেখেছি। নিজের মতো করে বাস আনহা, ইতি তোর মা। চিঠিটা পড়ে ধপ করে মাটিতে বসে পড়ে আনহা। অঝরে কাঁদতে লাগলো। ওর আপন বলতে শুধু ওর মা ছিল, এখন সেও চলে গেল। পরক্ষণই মাথায় আসলো ওকে যেতে হবে, সন্ধ্যা হয়ে এসেছে, এখানে থাকাটা সেফ নয়। তাই দ্রুত নিজের জিনিসপত্র গুছিয়ে নিল। কিছুক্ষণের মাঝেই বেরিয়ে পড়ল।
রাস্তার মাঝ দিয়ে হাঁটছে, কোথায় যাবে ঠিক বুঝতে পারছে না। এখানে চেনা বলেও কেউ নেই, কোথায় যাবে? এদিকে রাতও কম হলো না। আচ্ছা, এই শহর ছেড়ে চলে যাবে, কিন্তু তাহলে তো পড়াশোনা থেমে যাবে। অনেক কষ্টেই ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিল। যা হোক, এখানে থেকেই যা করার করতে হবে। কিন্তু ভাবার বিষয়, ও যাবে কই? মোবাইলের দিকে তাকালে দেখে 9টা বাজতে চলল। এতক্ষণ ধরে হেঁটেই চলেছে। কোথায় যাবে কুল কিনারা নেই। চেনা বলতে সামিয়া আছে, কিন্তু দুদিনের আলাপ মেয়েটির সাথে। ও তো হস্টেলে থাকে, কিন্তু এভাবে ওর কাছে কিভাবে হেল্প চাইবে? কিন্তু না চাইও বা উপায় কি? তাই ভার্সিটিতে সিনিয়র হস্টেলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু তখনই বাদল বিপত্তি। ঝুম করে বৃষ্টি নামতে শুরু করল। অসময়ের বৃষ্টি। আনহা দ্রুত বাস থামার জায়গায় আশ্রয় নিল। দেখতে দেখতে ঘন্টা পেরিয়ে গেল, অথচ বৃষ্টি থামার নাম নিচ্ছে না। এদিকে রাত আরও বাড়তে চলল। রাস্তা প্রায় ফাঁকা হয়ে এসেছে। মাঝে মাঝে রাস্তার কাদা পানিগুলোকে ঝর্ণার ন্যায় উপরে তুলে ক্ষণে ক্ষণে দু একটা গাড়ি সাই সাই করে আপন গতিতে ছুটে চলেছে। আনহার অদূরে একটি ল্যাম্প পোস্ট আলো দিচ্ছে, তবে শক্তিহীন অবস্থায়। আনহার মনে অচেনা এক আতঙ্ক সৃষ্টি হচ্ছে। ঘড়ির কাঁটা অলরেডি 9টার ঘর হতে 10এর ঘরটা ছাপিয়ে গেছে। আনহা কি করবে বুঝতে পারছে না। বৃষ্টির মাঝেই হেঁটে যাবে? এখন রিক্সা পাবে বলেও মনে হয় না। আর না, এখানে থাকাটা নিরাপদ মনে হচ্ছে। কিছুক্ষণ মনের দ্বিধাদ্বন্দ্বের সাথে লড়াই করে বৃষ্টির মাঝে যাওয়ার জন্য উদ্যত হলো আনহা। আনহা বৃষ্টির মাঝে নামবে সহসা প্রচণ্ড বেগে একটা বাইক ছুটে গেল আনহার সামনে দিয়ে। সাথে কাদা পানিতে ভরিয়ে দিল আনহার শরীর। আনহা চেঁচিয়ে বলল, অসভ্য কোথাকার, দেখে চলতে পারিস না নাকি? কিন্তু মহৎকর্ম সম্পন্ন করা ব্যক্তিটি কথাটা শুনল না। প্রচণ্ড গতি হওয়ার কারণে অনেক আগেই সে অধূর্য হয়ে গেছে। আনহা এবার জামাকাপড় ঝাড়া দিয়ে নিল। হঠাৎই মনে হলো সেই বাইকটা উল্টো পথে ফিরে আসছে। বাইকের লাইটের আলো পুরোপুরি আনহার মুখে লাগলো। ও হাত দিয়ে চোখ মুখ ঢেকে নেয়। তখনই লাইটটা অফ করে দেয় লোকটি। বাইক থেকে একটা লোক নেমে আনহার কাছে এসে দাঁড়ায়। আশপাশ দেখি কিছু একটা বোঝার চেষ্টা করে। লোকটার মাথায় হেলমেট, চেহারা বোঝা যাচ্ছে না, তবে লোকটার গতিবিধিই সন্দেহজনক। কিছুটা ভয় পেল আনহা। লোকটির থেকে পর্যাপ্ত দূরত্বে দাঁড়ালো, কিন্তু পরক্ষণেই চমকে উঠল লোকটির কণ্ঠস্বর শুনে। এত রাতে বৃষ্টির মাঝে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? হেলমেট খুলতে খুলতে বলল লোকটি। আনহা সচকিত হয়ে বলল, তুমি? আমি। আপনি অন্য কাউকে আশা করছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি যে কাউকেই পেয়ে যাবেন। বাজে কথা বন্ধ করো। আচ্ছা, করলাম। এখন আপনি ভালোই ভালো বলুন তো, এখানে কি করছেন? হাতে লাগেজ, মাথায় নিয়ে ছাতা, এত রাতে ল্যাম্পপোস্টের সামনে কেন দাঁড়িয়েছেন একা? সেটা তোমায় বলবো? রেগে বলল আনহা। বললেন না, আমি কি বলতে বলছি? যখন অন্য কোনো মাতাল এসে যখন হাত ধরে জিজ্ঞেস করবে, শোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে না থেকে চলো আমরা একটু খেলি, তখন ভালো লাগবে, তাই না? এই যখনই মুখটা খোলো সব ফালতু কথা কেন বলো? আপনি বলতে বাধ্য করেন। তুমি এখান থেকে যাও তো। বিরক্তি নিয়ে বলল আনহা। ছোট একটা শ্বাস ছাড়ল ইহান। বলল, ভেবে বলুন আমি সত্যি চলে যাব কিনা। এখানে এখন রিক্সা, সিএনজি কিছুই পাবেন না। আপনার তো ভাগ্য ভালো, আমার একটা কাজের জন্য আমি এদিকে এসেছিলাম। আনহা চুপ। এখানে আপনার চেনা পরিচিত বলতে আমি ছাড়া কেউ নেই, আর না এই রাস্তাটা সেফ। কে বলতে পারে রাতের এই নীরব নিরিবিলি রাস্তায় কখন কি হয়েছে? তাই বলছে আমার হেল্প চাই কিনা। আনহা মাথা নিচু করে আছে। তখনই ছোটবেলার কাহিনীটা মনে পড়ে। এই ছেলেটার মতো ইহান সেদিন ওকে সাবধান করেছিল, কিন্তু ও শোনেনি। তার ফল খুব খারাপ হয়েছিল। আজকেও যদি তেমন কিছু হয়? ভাবতে থাকুন আনহা, আমি চলে। ইহান যাওয়ার জন্য উদ্যত হলে আনহা পিছু ডাকে। এই ছেলে শোনো। বাঁকা হেসে পিছনে তাকায়, দাম্ভিক সুরে বলে, ছেলে হলে আমার একটা নাম আছে, অয়ন। অয়ন নাম হ্যাঁ মেরা। আচ্ছা, অয়ন আমাকে একটু ইউনিভার্সিটি হোস্টেলে পৌঁছে দিতে পারবে? ওর কথায় একটু অবাক হয়ে ইহান ঘড়ির দিকে তাকিয়ে কিছুটা দ্বিধান্বিত হয়ে পড়ে। অতঃপর নিজেকে স্বাভাবিক করে বলে, ঠিক আছে আসুন। আনহা লাগেজটা নিয়ে রাস্তায় নেমে আসে। ততক্ষণে বৃষ্টি কমে গেছে। গুড়ি গুড়ি পশলা বৃষ্টি পড়ছে। ইহান আর আনহা দুজনেই রাস্তা দিয়ে হাঁটছে। ইহান বাইক না চালিয়ে টেনে নিয়ে যাচ্ছে, আর আনহার হাতে লাগেজ। কিছু দূর যাবার পর ইহান বলল, চলে এসছে। আনহা উচ্ছ্বসিত দৃষ্টিতে সামনে তাকায়, কিন্তু হোস্টেল দেখে না। তার পরিবর্তে দেখে গাড়িতে খাবারের দোকান। গাড়িতে খাবার তৈরি করে গাছের নিচে করা ঝাঁপিতে বিক্রি করে। আনহা ক্রোধান্বিত কণ্ঠে বলল, এটা কি? খাবারের দোকান। আমার বড্ড খিদে পেয়েছে। বলেই সেদিকে হাঁটা ধরল ইহান। আনহা বাধ্য হয়ে ওর পিছু পিছু গেল। ইহান ঝাঁপিতে বসে আনহাকে দেখিয়ে দিল। আনহা কিছুটা অস্বস্তি নিয়ে ভিতরে ঢুকল। আপনি কিছু খাবেন? আনহা মাথা নাড়িয়ে অসম্মতি জানায়। ইহানা মাথা নাড়িয়ে চলে যায় খাবারের অর্ডার দিতে। ও চলে যাবার পর আনহা চারপাশটা দেখে নিল। উপরে রেক্সিন পেপারের ছাদ পানি ধুলো ময়লা আটকানোর জন্য দড়ি দিয়ে চারপাশে বেঁধে রাখা হয়েছে। ঝাঁপিতে কয়েকটি টেবিল আর লম্বা লম্বা টুল রয়েছে।
এখানে বসেই সবাই খায়। সন্ধ্যার সময় অনেক ভিড়ভাট্টা হবে হয়তো, কিন্তু এখন ফাঁকা বললেই চলে। গাড়িতে করে ওনারা খাবার তৈরি করে আনে বাসা থেকে এবং গাড়িতে থাকা চুলায় গরম করে বিক্রি করে। তখনই আনহার নাকে একটা ঝাঁঝরা তৈলাক্ত খাবারের ঘ্রাণ আসে। কিছুক্ষণের পর ইহান 2 প্লেটের রুটি, পোড়া মুরগি আর ঘন ডাল নিয়ে আসে। একটা আনহার সামনে আরেকটা নিজের রাখে। আনহা ইতস্তত হয়ে বলে, আমি তো বলেছি আমি খাবো না। দেখুন, এমনিতেও খাবারের সময় কাউকে সামনে খালি মুখে বসিয়ে রাখতে নেই। তাছাড়া আপনাকে দেখে মনে হচ্ছে আপনার খাওয়া হয়নি। তো এটাই কি খাবারের জায়গা হলো? কেমন জানি। হেসে উঠল নিহান, বলল, আমাদের মতো ছেলেরা শুধুমাত্র গার্লফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে হাজার হাজার টাকা বিল দিতে চায়, কিন্তু নিজেদের পেট এখান থেকেই ভরে। এখানে খাবারগুলো তেমন টেস্টি, তেমনি দামও কম। বিশ্বাস না হলে খেয়েই দেখুন, বাজি ধরে বলছে কোনো রেস্টুরেন্টের চেয়ে কম না। তাহলে গার্লফ্রেন্ডকে এখানে নিয়ে আসলেও তো পারো। কিছু বলেন, তাহলে তো গার্লফ্রেন্ডের সামনে মারিজ্জত থাকবে না। ভেঙচি কাটল আনহা, মনে মনে বলল, আসলে এই প্যাকেটে 100 টাকা রেখে ভাব ধরে 1000 টাকার। ছেলেদের স্বভাবই খারাপ, যেন টাকা নাই সেটা গার্লফ্রেন্ড জানলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। কিছু বললেন? না, ভাবছি আমাকে তাহলে কেন নিয়ে এসেছো? আমিও তো মেয়ে নাকি? এবার মানিজ্য যাবে না? কথাটাই ভেমড়ি খেল ইহান। পরক্ষণেই হেসে উঠে বলল, আপনি মেয়ে, কিন্তু আমার গার্লফ্রেন্ড না। আর ভাব শুধু গার্লফ্রেন্ডের সামনেই মারতে হয়, কিন্তু ফ্রেন্ড, বউ আর পুলিশের সামনে ভাব মারতে নেই। তাহলে কপালে দুঃখ আছে। কথাটা শুনে আনহা ইতস্তত হলো। নিজেকে কোন ক্যাটাগরিতে ফেলবে বুঝতে পারল না। না ও ছেলেটার ফ্রেন্ড, আর না পুলিশ। বাকি থাকলো বউ। ছি ছি, কি ভাবনা ভেবেই আনহা নিজের মাথায় নিজে গাট্টা মারল। তারপর খাবারটা খেতে শুরু করলো। আসলে টেস্টি খাবারটা, মুগের ডালটা আরো ভালো। এমনিতেই খিদে, তার উপর এমন খাবার আর কি চাই। হঠাৎ ইহান বলে উঠল, আপনি কি সিরিয়াস? এখন গার্লস হোস্টেলে যাবেন? অবাক হয় আনহা, জিজ্ঞেস করে, কেন? না, আসলে রাত 10টার পর যেখানে কারোর প্রবেশের অনুমতি নেই, আর সেখানে ওরা আপনাকে যেতেই দেবে না। আমার জানা মতে আপনি ওখানে সিট পাননি। মাথা নাড়ে আনহা। ভেবে দেখুন কি করবেন। আনহা কিছু বুঝতে পারল না কি করবে। তখন ইহানের দিকে তাকায়। ছেলেটা ওকে বিপদের ভয় দেখিয়ে নিশ্চিন্ত মনে খাচ্ছে। পরক্ষণই ভাবলো, অর্থাৎ যদি ছেলেটার থেকে হেল্প নেওয়া যায়, কিন্তু ওকে বিশ্বাস করা কতটুকু যুক্তিসঙ্গত হবে? চেনেই তো কতটুকু ছেলেটাকে। কিন্তু ছেলেটাকে দেখে খারাপ মনে হচ্ছে না, আর না ওর কোনো অসৎ উদ্দেশ্য আছে বলে মনে হয়। আনহা গলা খাকড়ে ইহানকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, তুমি আমাকে একটা বাসা ভাড়া নিয়ে দিতে পারবে? এই 1 রুমের, সাবলেট হলেও হবে, তবে সেটা আজকেই। কথাটা শুনে ইহানের খাওয়াটা থেমে গেল। নিচের দিকে তাকিয়ে আনহার অলক্ষ্যে বাঁকা ঠোঁটে হাসল। এতক্ষণ যেন আনহার এই কথাটা শোনার অপেক্ষায় ছিল। গভীর একটা নিঃশ্বাস নিল। অতঃপর আনহাকে দিকে তাকিয়ে ওকে উদ্দেশ্য করে বলল, এজন্যই বলে বাচ্চা না কানলে মা অনেকে দুধ দেয় না। সেখানে আপনি তো আমার কিছুই হন না। যাই হোক, বাসা চাই তো আপনার? মাথা নাড়ে আনহা। ইহান কিছুক্ষণ ভাবুক ভঙ্গিতে থেকে বলল, ওকে, ডান। তবে আমার একটা শর্ত আছে। বাসার জন্য শর্ত কেন নিতে হবে? আহা, তাহলে একা একটা মেয়েকে রাতের বেলা কে বাসাটা দিবে? আনহা আর কথা বলল না। কথাটা সত্যি, তাই মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তার মানে শর্তে রাজি? আর কোনো উপায় আছে? ইহান কিছুটা ভাবুক ভঙ্গিতে বলল, হিসেবে তো নেই। মানে আপনার শেষও আমি, শুরুতেও আমি। মানে আপনি হচ্ছেন আমিময় আপনি। ওকে ওকে, এখন বলো কি শর্ত? বেশি কিছু না, 1 মিনিট। অতপর ইহান দাঁড়িয়ে নিজের পকেট থেকে প্লাস্টিক ব্যাগ বের করে। সেখানে আনহা কিছু ডকুমেন্টস দেখে। ইহান সেই কাগজগুলো থেকে একটা সাদা কাগজ বের করে আনহার সামনে কেবিলে রাখে। বলে, এই কাগজে সাইন করে দিন, বাকিটা আমি বুঝে নেব। কিসের কাগজ এটা? ভ্রু কুচকে জিজ্ঞেস করে আনহা। ইহান কিছুটা বিরক্ত হয় বলে, আপনাকে বিয়ের কাবিননামা সাইন করতে বলছি না, খালি কাগজে সই করতে বলছে। এটা দিয়ে কি করবে তুমি? সেটা আমার প্রয়োজনের উপর ডিপেন্ডেবল। আপাতত এখন আর কিছু বলবো না। আপনি সাইন করলে করেন, না করলে আমি চলি। বাই। ইহান উঠতে চায়। তখনই আনহা ভীত কণ্ঠে বলে, এই না না, আমি সাইন করে দিচ্ছি। অতপর ইহানের কাছ থেকে কাগজটা নিয়ে সই করে দেয়। প্রচণ্ড বিরক্তি হয়ে মনে মনে বলল, বাসা নিতে গেলে সাইন করতে হবে, যত সব। ঢং দেখো, যেন জায়গা জমি লিখে নিচ্ছে। মন চাচ্ছে না। নরম ইহান, কুল। মন চা চাইবে, তা করানোর জন্যই তো কাগজে সই নেওয়া। এখন একটু ওয়েট কর। কথাগুলো ইহানও মনে মনে আওড়ে নিল। এই নাও, হয়ে গেছে। ইহানের দিকে কাগজটা এগিয়ে
ইহান বাঁ হাতে কাগজটা হাতে নিয়ে মুখে রুটি দিতে দিতে বলল, গুড, আপনার খাওয়া শেষ, এবার দুজনে বিলটা দিয়ে আসুন। এই তোমার বিল আমি কেন দেব? আহা, কথা শোনো, তাহলে আমি রাতের বেলা আপনার জন্য বাসা কেন খুঁজবো? খাওয়ার বিল এজেন্ট বিল মনে করে পে করে দিন, তাহলে বাসার কথা ভুলে যান। ওকে। রেগে গিয়ে বলল আনহা। অতপর বিল দিতে চলে গেল। দোকানদারকে 200 টাকা দিয়ে ইহানের কাছে ফিরে এলো। ইহান বেশ সময় নিয়ে খাবারটা শেষ করল। অতপর আনহাকে বলল, চলুন এবার যাওয়া যাক। কোথায়? আপনার শ্বশুর বাড়ি। মানে? আরে দূর বাবা, বাসা নিতে। এটা কার বাসা? তোমার পরিচিত কারো? ঠিক জানি না, তবে হলেও হতে পারে। তো এখন কি করব? ওয়েট আ মিনিট। 7 তলা একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ওরা। ইহানকে দেখে মনে হচ্ছে ও কিছুটা দ্বিধান্বিত। আদৌ এই বাড়িতে আনহা রাখা ঠিক হবে কিনা, কিন্তু এই মুহূর্তে এ ছাড়া আর কোনো উপায়ও দেখছে না। কি হলো? শুনুন বলছে, এই বাড়ির 3 তলায় প্রথমে আপনি যাবেন, সেখানে সাবলেট ভাড়া দেওয়া হবে। আমি যেতে পারবো না, আর আমার দ্বিতীয় শর্ত অনুযায়ী আপনি এটাও বলতে পারবেন না এই বাড়ির খোঁজ আমি আপনাকে দিয়েছি। কিন্তু কেন? শর্ত ইজ শর্ত, মানা না মানা আপনার ব্যাপার, তবে মানলে প্রমিস করতে হবে। রাজি? দীর্ঘ শ্বাস ফেলল আনহা, বলল, ঠিক আছে, তবে তাই হবে, বলবো না। তাহলে এবার যান, যা বলেছি মনে রাখবেন। বলবেন সাবলেট নিতে এসছেন। যদি জিজ্ঞেস করে এত রাতে কেন এসেছি? ও লেলে, ছোট বাচ্চাটা কিচ্ছু বলছে না, এটুকু কি ম্যানেজ করতে পারবেন না? আর ভাগ্য ভালো হলে আপনাকে কোনো প্রশ্ন করবে না, বরং নিজেই সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এবার যান, 11টার পর বাড়ি বলে এসে গেট বন্ধ করে দেবে। আনহা মাথা নাড়িয়ে বাড়ির দিকে পা বাড়ালো। বাড়িতে ঢুকে দেখে ছেলেটা বাইরে এখনো দাঁড়িয়ে আছে। ওর চোখে চোখ পড়তে ইহান ওকে ভিতরে যাওয়ার ইশারা করে। আনহাও ভিতরে চলে যায়। বেশ ভয় লাগছে আনহার, তবু কিছু করার নেই, তাই মনে সাহস নিয়ে কলিং বেলটা টিপেই দিল। কিন্তু কেউ দরজা খুলল না, তাই আবার বেলে চাপ দিল। এবারেও এক অবস্থা। অতপর বেশ কয়েকবার চাপ দেওয়ার পর কেউ একটা দরজা খুলে বলল, কি চাই? আনহা মানুষটির দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেল। আপনাতেই মুখ ফুটে বেরিয়ে এলো, অন্তি। আনহা তুই? ও মাই গড, আমি সত্যি দেখছি, সত্যি তুই। এই চিমটি কাট তো। আনহাও তাই করল, চিমটি কাটল অন্তিকে। অন্তি চিমটি খেয়ে ব্যথায় আহ করে উঠল। অতপর উচ্ছ্বাস করে বলল, তুই এতদিন পর, সেই যে এইচএসসি পরীক্ষার পর হাওয়া হলি, প্রায় 5 বছরের কাছাকাছি হলো, তোর কোনো খোঁজ খবর নেই। কোথায় ছিলি এতদিন? আর আজ? সব কথা বাইরে বসে শুনবি? ভেতরে যেতে দিবি না নাকি? ও সরি, ভিতরে আয়। আনহা বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসে। তখন বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতে টিপতে অন্তি বলে, আসলে আমি এখানে সাবলেট ভাড়া নিতে এসেছিলাম। কেউ একজন বলেছিল এই ফ্ল্যাটে সাবলেট দেওয়া হবে, তাই। কিন্তু এটা যে তোর বাসা এটা জানা ছিল না আমার। কথাটা মোবাইল থেকে চোখ তুলে আনহার দিকে তাকায়। চিন্তিত কণ্ঠে বলে, এত রাতে? প্রয়োজন ছিল। সে ভালোই হয়েছে, আরও ভালো হয়েছে আজ আমি বাড়িতে একা বলে। না হলে এত রাতে বাসা নিতে আসার জন্য নিশ্চয়ই উল্টোপাল্টা ভাবতো। স্বাভাবিক। নিস্তরঙ্গ গলায় বলল আনহা। আচ্ছা বাদ দে, এখন বল তুই এতদিন ছিলি কোথায়? পরে সময় করে একদিন বলবো, এখন অনেক টায়ার্ড লাগছে। আর যদি বলিস বর্তমানের কথা, তাহলে বলবো পূবালী বাংলা ইউনিভার্সিটিতে ইংলিশে মাস্টার্সে ভর্তি হয়েছি। হোয়াট এ সারপ্রাইজ ইয়ার! আমিও ওই ইউনিভার্সিটিতেই আছি, তবে অর্থনীতিতে। সবে ক্লাস শুরু হয়েছে, তাই যাইনি। তবে এখন থেকে রোজ যাব, তুই আছিস তো? বলেই আনহা জড়িয়ে ধরে। এতদিন পর দুজন দুজনকে পেয়ে কিসের ঘুম কিসের কি, সারা রাত গল্প করেই কেটে গেছে। সকালে আনহা ভার্সিটিতে একাই চলে যায়। এত করে ডাকল, কিন্তু অন্তির ঘুম তো ভাঙলই না। তাই বাধ্য হয়ে একা একা তৈরি হয়ে চলে যায়। ভার্সিটির ক্লাস শেষ করে বাইরে বেরিয়ে এলে বাইক নিয়ে ওর পথ রোধ করে ইহান। এ কি তুমি? ইহান বাইক থেকে মুখ তুলে আনহার দিকে তাকায়। বাইকের চাবিটা খুলে ভাব নিয়ে বাইক থেকে নামে। আঙুলের চাবিটা ঘুরাতে ঘুরাতে বলে, রনে বনে জলে জঙ্গলে যেখানে যাইবে সেখানে এই অধমকে পাইবে। তো এখন পথের সামনে এসে দাঁড়িয়েছো কেন? আজব তো, উপকার করেছে, তার প্রতিদান নেব না? এই মানুষ উপকার করে প্রতিদান নেওয়ার কথা বলে? আর কি এজেন্ট হিসেবে 200 টাকা খাইয়েছি। আহা, যেন আমি একাই খেয়েছে। সে যাকে,
শর্ত অনুযায়ী আপনাকে আমার কথা শুনতে হবে। এমন শর্ত কোথায় ছিল? ওই কাগজে। কোথায়? ওটা তো খালি ছিল। কিন্তু এখানে লেখা হয়েছে, আমি লিখেছি, শর্ত অনুযায়ী আপনি আমার সব কথা শুনবেন। পারবো না। স্পষ্ট জবাব আনহার। এই তো, মানুষ বড়ই বেমান, বিশেষ করে মেয়ে চারটা। আরমান আলিফের অপরাধী গান এমনি এমনি 276 মিলিয়ন ভিউ পেয়ে নম্বর 1 গান হয়নি। এই আপনার মতো মেয়েরা কথা দিয়ে মন ভাঙেন, তাই আমার মতো ছেলেটা সে ক্ষোভ অপরাধী গান দিয়ে শুনে প্রকাশ করে। এ কি যাতা বকছো? এই কথা আর সেই কথা এক? আমি কি ছ্যাক দিছি নাকি রে ভাই? ওখানে ছ্যাগের কথা বলা হয়নি, বলছে মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে। কিন্তু অয়ন আরমান আলিফ নয়, তাই গান গাইবে না, প্রতিশোধ নেবে। এখন বলেন আপনি শুনবেন কিনা? না। ওকে, এরপর আমাকে বলতে পারবেন না। দেখা যাবে। এখনই দেখে নিন। বলেই আনহার সামনে নীল পাথরের লকেটটা ধরে সঙ্গে সঙ্গে থমকে যায় আনহা। গলায় হাত দিতেই দেখে ওর লকেট নেই। ও বিস্ফোরিত কণ্ঠে বলে, আমার লকেট তোমার কাছে কেন? দাও বলছি। সরি, দেওয়া যাবে না। দেখো। আচ্ছা, আপনি শুধু নিজেকে দেখতে বলেন কেন? লজ্জা করো না? বাজে কথা বন্ধ করে লকেট দাও। এবার মজা বুঝুন, আমার কথা শুনবেন কিনা। আমার লকেট তোমার কাছে কি করে? আরে, বাবার পকেট ঝাড়তে পারলে আপনার লকেট পারবো না? মানে? কাল আপনার গলা থেকে খুলে নিয়েছিলাম, আপনি টেরও পাননি। দেখো। আবার দেখতে হবে? বিরক্ত কণ্ঠে বলল, ঠিক আছে, দেখি কি দেখাবেন। ধুর, লকেট দাও। দেব। অয়ন কি দেবে না বলেছে? আমি না চুরি চামারি করি না, বাট করে ব্যাপারটা আলাদা। অসভ্য, চোর, বজ্জাত একটা ছেলে। টেরা হ্যাঁ पर तेरा है। বলেই ডেভিল স্মাইল দিল। অসভ্য, চোর, বজ্জাত একটা ছেলে। লজ্জা করে না তোমার? আমার লকেট দাও বলছি। আমি চোর হতে পারি, বজ্জাত হতে পারি, কিন্তু আনহা ম্যাডাম আপনার মতো মিথ্যেবাদী নই। নিজেকে বাঁচানোর জন্য অন্য কারণে আমি মিথ্যে বলবো? আপনি আমার কথা রাখবেন কিনা তাই বলুন। বললে দিব, না বললে নাই। রাগে দাঁত কিড়মিড় করলো আনহা, চিৎকার করে বলল, বলো কি করতে হবে? হাসলো ইহান, বলল, বেশি কিছু না, আপনাকে আমার সাথে বাইক করতে হবে এবং আপনাকে আমার সাথে রাইডে যেতে হবে। হোয়াট? কি বলতে চাইছো? এটাই, আজকে বাইক রয়েছে, আপনি আমার সঙ্গী হবেন। কারণটা আমার নিজের বাইক। মায়ের তার কিউট ছেলের জন্য বাইকটি কিনে দিয়েছে, আর তাদের সর্বপ্রথম আপনাকে চড়াতে যাচ্ছে। বলুন রাজি কিনা? আর কোনো চয়েস আছে? ক্যাবলা হাসি দিল ইহান, মাথা নাড়িয়ে বলল। অতপর ইহান বাইকে উঠে আনহাকে ইশারা করলো। আনহার আগে হাত পা ঝাড়তে ঝাড়তে বাইকে উঠে বসলো, কিন্তু ওর বসার স্টাইল দেখে ভ্রু কুচকায় ইহান, বলে, এটা বাইক, রিক্সা না যে এইভাবে বসছেন। ভালো করে বসুন। আমি না তোমার বড়, তো আমায় কিছু শেখাতে এসো না। তাই নাকি? তাই রাগে কয়বার বাইকে বসছেন বলুন তো? ইহানের এ কথায় চিমসে গেল আনহা, কিছু বলতে পারল না। ইহান আবার জিজ্ঞেস করলো, কি হলো বললেন না যে? কতবার উঠেছেন? এর আগে আমি কখনো বাইকে উঠিনি, এটাই ফার্স্ট। আড়ষ্ট গলায় বলল আনহা। কথাটা শুনে বিস্ফোরিত চোখে ইহান বাইকের পিছনে আনহার দিকে তাকায়, সন্দিহান কণ্ঠে বলে, বুঝছে, দয়া করে বাইককে বাইক ভাবুন, রিক্সা ভাবেন না। ছেলেকে ছেলে ভাবুন, ছোট বড় ভাবতে যাবেন না। মানে? আমাকে ধরে বসুন, আপনাকে নিয়ে রেসে যাচ্ছে। এভাবে বসলে কাগজের মতো উড়ে যাবেন। যাবো না, তুমি চালাও। বাইকের পিছনটা ধরে বলল আনহা। দেখুন আনহা, তুমি যাবে? ঠিক আছে, আমার কি, পরে কিছু হলে আমাকে কিছু বলতে পারবেন না। বলেই বাইকে স্টার্ট দিল ইহান। ইহান আস্তে আস্তে বাইক চালাচ্ছে, এটা দেখে আনহা বলল, এই স্পিডে আমায় ভয় দেখাতে এসেছিল? মনে তো হচ্ছে ঠেলা গাড়ি চলছে। আর ভাব এমন ছিল, এমন যেন ধুমছি আমির খান বাইক চালিয়ে ক্লাইম্যাক্স করতে যাচ্ছে। আনহার এ কথায় ইহান দীর্ঘশ্বাস ফেলল। ইচ্ছে করছে ওনাকে একটা ক্লাইম্যাক্স সিন দেখাতে, কিন্তু যেভাবে বাইকে বসেছে তাতে এমন কিছু করলে গ্যাস বেলুনের মতো উড়ে চলে যাবে। ওনাকে আর হারিকেন মানে হসপিটাল ছাড়া খুঁজে পাওয়া যাবে না। কিছু দূর যেতেই ইহান রেসের স্টার্ট পয়েন্টের কাছে পৌঁছে যায়। সবাই ইহানকে দেখে চিল্লাচিল্লি শুরু করে। ইহান বাইক থামাতেই জিহাম এসে বলে, আজকে নিজের বাইক নিয়ে রেসে যাচ্ছিস, জিতেই কিন্তু ফিরতে হবে। তা খালাম্মা কি আজ তোর পার্টনার হবে নাকি? হ্যাঁ? ভ্রু কুচকায় ইহান, বলে, এই মহিলাকে নিয়ে রেসে গেলে রেস জিতবো কিনা জানি না, কিন্তু হ্যাঁ, এনার হসপিটাল টিকিট কনফার্ম। তখনই ইহানের প্রতিপক্ষ ছেলে সোহেল এসে বলে, এই ওয়ন রেসের জন্য প্রস্তুতি তো?
বাঁকা হাসলো ইহান, বলল, অয়ন সবসময় রেডি, নিচের কথা ভাব। আজকে কিন্তু নিউ রুলস, আজকে রুলসে কাপল হিসাবে করতে হবে, মানে তোর সাপোর্ট লাগবে। প্রথম দিন নিজে বাইকে মেয়েকে নিয়ে রেস, তো তোর তো কপাল খুলে গেল রে মামা। হাসলো ইহান। ওদের কথা একদম আনহার ভালো লাগলো না। ও ইহানের কানের কাছে গিয়ে বলল, আমাকে বাইকে উঠতে বলেছে, আমি উঠেছি, এবার যাই। এই রেস ফেসে আমি নেই, এসব ভালো লাগে না আমার। তখনই সোহেল বলে উঠে, ওই কি রে, তোর পার্টনার নাকি রে অয়ন? দেখ তো, মনে হচ্ছে। সোহেলের কথায় রেগে গেল আনহা। ইহানের পিঠে আঙ্গুল দিয়ে বারবার গুঁতো দিতে লাগলো। কিছুটা বিরক্ত হয়ে ইহান বলে, কি? ছেলেটা আমাকে তুই করে কেন বললো? আনহা, আমি আপনার ছোট হতে পারি, কিন্তু ওই ছেলেটা না। ও আমার ক্লাসমেট হলো, আপনার 3-4 বছরের বড়। কিন্তু ওদের গুজুর গুজুর করতে দেখে সোহেল বলল, অয়ন, তোর বড় হিসাবে তোকে অ্যাডভান্স করছি, এসব মেয়ে নিয়ে বাইকে রেস করা যায় না, তারপরে তোর মর্জি। কথাটা বলেই পিছনে সোহেল ওর পার্টনার তানিশার সাথে হাই ফাইভ করলো। তানিশা ইহানকে উদ্দেশ্য করে বলল, তুই হঠাৎ করে এমন বেহেঞ্জে টাইপের নিজেকে বাইক পার্টনার বানাতে যাচ্ছিস কেন? তোর বাইকে বুঝে কেউ উঠতে চায় না? কথাটা শুনে আনহা বাইক থেকে নেমে যেতে ধরলো। বাদ সাধে ইহান, বলে, আজ আমি ওনাকে নিয়ে রেস কমপ্লিট করব। ইহানের এ কথায় বিস্ফোরিত চোখে তাকায় আনহা। কি বলছে এসব? সেদিন ছেলেটার বাইকে যে স্পিড দেখেছে তাতে ও দুনিয়ায় থাকবে। ইহান আনহার দিকে তাকিয়ে আনহা মাথা নাড়িয়ে না বলে। ইহান চোখ মুখ শক্ত করে ওকে বাইকে উঠার ইশারা করে, কিন্তু আনহা না করে। ওকে, তাহলে রকেটের কথা ভুলে যান। এ না, দাঁড়াও। গাল ফুলিয়ে বাইকে ওঠে। আনহা বাইকে উঠলে ইহান বলে, আমাকে জড়িয়ে ধরুন, নাহলে পড়ে যাবেন। এই দেখো, আমার পক্ষে এসব সম্ভব না। আমি আপনার ভালোর জন্য বলছি। কোনো দরকার নেই। এই উত্তরে ইহান আর কথা বাড়ালো না। বাইক স্টার্ট দিয়ে স্টার্টিং পয়েন্টে গেল। আর একটু পরেও ইহান বাইক স্টার্ট দেবে, কিন্তু আনহার কোনো নড়ন চড়ন নেই। ও ভাবছে এমন করে বসে থাকলে বোধহয় ইহান ওকে নামিয়ে দেবে বাইক থেকে। সোহেল আর তানিশার কথার চেয়েও ইহানের আনহার বিহেভিয়ার রাগ লাগছে। রেস শুরু হওয়ার আগ মুহূর্তে ইহান বাইক থেকে নেমে দাঁড়ালো। আনহা কিছু বুঝে ওঠার আগেই আনহার কোমর ধরে ঠিকভাবে বসিয়ে দিল। অতঃপর বাইকে উঠে বাইক স্টার্ট দিতেই আনহা ভয়ে ওর কাঁধ খামচে ধরল। কিন্তু বাইক স্টার্ট হতেই কখন যে ইহানকে জড়িয়ে ধরল নিজেও জানে না। চোখ বন্ধ করে খুব শক্ত করে ইহানকে আঁকড়ে ধরল। আনহার অবস্থা বুঝে ইহান বাইকের স্পিড তুলে সামনে এগোলো। কিন্তু বিপত্তি ঘটল এন্ডিং পয়েন্টে যাওয়ার সময়। এন্ডিং পয়েন্টে যাওয়ার কয়েক মুহূর্ত আগে আনহা ইহানের পিঠ থেকে মাথা তুলল। বাইকের গতি দেখে ওর মাথা ঘোরানো শুরু করলো। চিৎকার করে বাচ্চাদের মতো কান্না করে এক হাতে ইহানের পিঠ ছেড়ে কনুইয়ের ভাঁজ দিয়ে গলা চেপে ধরল। আনহার এমন বোকামিতে একদম প্রস্তুত ছিল না ইহান। রেস থেকে ধ্যান সরে গেল। বাইকের গতি কমাতেই আনহা ভয়ে ওকে ছেড়ে দিল। আর কি করার, ধপাস করে রাস্তায় পড়ে গেল। কিন্তু ইহান তখন বাইক থামাতে পারল না। চলন্ত বাইক হওয়ার কারণে কিছু দূর গিয়ে থামে। বাইক থামতে ইহান দৌড়ে আনহার কাছে যায়। হাসপাতালে কেবিনে ডক্টর এসে ব্যান্ডেজ করছে, কিন্তু আনহাকে নয়, ইহানকে। বাইক থেকে আনহা রাস্তার পাশের কাদা পানিতে পড়েছে। ওখানটা পাকা ছিল না। তাছাড়া পড়ার সময় বাইকের গতি কম ছিল বিধায় তেমন কিছুই হয়নি। শুধু নোংরা পানিতে গোসল করেছে আর একটু ব্যথা পেয়েছে। কিন্তু ইহানের সমস্যা হয়েছে। ইহান যখন বাইক থেকে নেমে আনহার কাছে গেছে, আনহা নিজের রাগ সামলাতে না পেরে খুব জোরে ইহানের হাতে কামড় বসিয়ে দিয়েছে। এমন কামড় দিয়েছে বেচারার হাত থেকে রক্ত বের করে ফেলেছে। আর অবস্থাও এমন ছিল কেউ ছাড়াতেই পারে নাই। আর এই কারণেই আনহার জায়গায় ওকে ব্যান্ডেজ করাতে হচ্ছে। আনহা অপরাধীর মতো মাথা নিচু করে রেখেছে। তখনই জিহাম বলে, এই প্রথম দেখলাম কেউ বাইক থেকে পড়ে কুত্তিতে কনভার্ট হয়েছে। এর আগে তো। এ বাজে কথা বলবো না একদম। বাজে কথা বলবো না মানে? আরে আজব তো, কে এমনি কুত্তার মতো কামড়ায়? এই অয়ন, তোর প্রেগনেন্ট হওয়ার চান্স আছে। ভালোই ভালোই বলছি পশু হাসপাতালে চল, না হলে ছেলে হইয়া যদি বাচ্চার জন্ম দেস, মান ইজ্জত থাকবো না। আর যে কুত্তিতে তোরে কামড়াইছে আমি শিওর তুই প্রেগনেন্ট হইয়া যাবি। যা তা বকছো।
যা তা বকছি? ইয়ান, তুই বল, আমি কি মিথ্যে বলছি? এ কথায় ইহান নিরীহ মুখ করে কাঁদো কাঁদো গলায় বলে, ছি আনহা, ছি। আমার ভাবতেও লজ্জা করছে আপনি আমার সাথে এমন কিছু করবেন। আপনার শুধু নিজের না, মেয়ে জাতির কলঙ্ক। মানে এতদিন সিনিয়র ছেলেদের দেখেছে জুনিয়র মেয়েদের প্রেগন্যান্ট করতে, কিন্তু আপনি সিনিয়র মেয়ে হয়ে আমাকে, আপনার মতো একটা বাচ্চা ছেলেকে প্রেগন্যান্ট করতে চাইছেন, তা আবার কুত্তার বাচ্চা? হায় খোদা! ইহান কান্নার ভঙ্গিমা করে জিহামের বুকে মুখ গুজল। ডক্টর তা দেখে হাসছে। জিহাম ওকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না অয়ন, কাঁদিস না। তোকে ন্যায় আমি দিব। এই বাচ্চার মাকে তার দায়িত্ব নিতেই হবে। বাধ্য সে বাচ্চার দায়িত্ব নিতে। পুরুষ নির্যাতন চলবে না। তবে একটা প্রবলেম। কি? জানতে চাইল আনহা। আমারও তাই জিহাম, কি প্রবলেম? তোর পেটে কিসের বাচ্চা হবে? খালাম্মা তো কুত্তির মতো কামড়াইছে, সেই হিসেবে তোর পেটে একটা কুত্তা হবে। কুত্তা? আমি তো মানুষ। বলল আনহা। হ্যাঁ, আনহা তো মানুষ। আরে বাল, আনা তো মানুষ, কিন্তু কামড় তো কুত্তার মতো দিছে। সেই হিসেবে তোর কুত্তার বাচ্চা হবে। আর তোর বাচ্চা তোকে বাবা ডাকবে না, বলবে বাউ বাউ। আর তা সব আনহার জন্য। আনহা, আপনাকে অয়ন আর ওর সন্তানের দায়িত্ব নিতেই হবে। বলল আনহা। আনহা কিছুটা কনফিউজড হলো, জানতে চাইল, সেই সব তো ঠিক আছে, কিন্তু ছেলেরা কি করে প্রেগনেন্ট হয়? আমি তো এটাই বুঝতে পারছি না। আনহা, মেয়েরা মা হয় আর ছেলেরা বাবা। বলল ইহান। মাথা নাড়ায় আনহা। তাহলে আমার বাচ্চার দায়িত্ব যদি আপনি নেন, তাহলে আপনি হবেন আমার বাচ্চার মা। হ্যাঁ, কিন্তু তখনই জিহাম উঠে বলল, আরে কিসের কিন্তু? তোমাদের যে বাচ্চাটা হবে তার বাবা অয়ন হবে আর মা খালাম্মা হবে। এখন বাচ্চা বাবা মা হওয়া নিয়ে কথা। কার পেট থেকে বাচ্চা হলো সেটাই কি আসে যায়, তাই না? কিন্তু অয়ন কি করে বাচ্চা জন্ম দেবে? জানতে চায় আনহা। বিরক্ত হয় জিহাম, বলে, খালাম্মা কিছু বোঝে না। অয়নের কি দরকার বাচ্চা জন্ম দেওয়ার? ও প্রেগনেন্ট হয়েছে। অয়নের বেবির দায়িত্ব নিয়ে না হয় আপনি অয়নের হয়ে বাচ্চাটা দেওয়ার জন্ম দিয়ে দিয়েন। মা বাবা এক হলেই হবে। ও, তাহলে তো ঠিক আছে। আমি তো বেবি জন্ম দাঁড়া ধরো। আবার কি? বলল ইহান। আমি তোমার বাচ্চা কেন জন্ম দিব? এ কথায় কিছুটা লজ্জা পেল ইহান। ভ্রু কুচকায় আনহা। ইহান আমতা আমতা করে লজ্জাবতী লতার মতো বলে, ছি ছি আনহা, এটাও কি আপনাকে বলে দিতে হবে? আপনি না আমার বয়সে বড়, বুঝছেন না? কি বুঝবো? আপনার বাচ্চা মানেই তো আমার বাচ্চা, আর এই জন্যই তো আমার বাচ্চার মা আপনাকে করতে যাচ্ছে। এবার বাকিটা বুঝে নেন, তাতে আপনার পথটা কি হতে পারে। কি? অবাক হয়ে ভ্যাবলার মতো তাকিয়ে রইল আনহা। রাত 10টা। তুমি কোন সাহসে এতগুলো টাকা খরচ করে ওই গাধাটাকে বাইক কিনে দিয়েছো? টাকাগুলো কি গাছে ধরে? আর ওই গাধাটাই বা কই? রেগে গিয়ে ইহানের বাবা আসাদ বললেন কথাগুলো। তাতে ইহানের মা অপর্ণার তেমন একটা ভাব প্রকাশ পেল না, শুধু হাই তুলল। আসাদ বললেন, এই তোমার লাই পেয়ে পেয়ে ছেলেটা বিগড়েছে। এই চুপ করো তো। ছেলে আমার সোনার টুকরো, কত ভালো রেজাল্ট করে। কোনো বাজে অভ্যাস নেই, না কোনো মেয়েদের পিছনে ঘোরে। অন্য সব ছেলেদের গিয়ে দেখো কি করে। আমার এত ভালো ছেলেটা কিছু চাইলো আর আমি দেব না? তা দিলা যে, টাকা কি গাছ থেকে পড়ছে? এত কিপটে কেন তুমি? টাকা কি করবে, নিয়ে যাবা? একমাত্র ছেলে আমার, একটা বাইকই তো চাইছে, দিতাম না বলো? আর বাপে যে তোমার মতো কিপটার সাথে আমাকে বিয়ে দিয়ে, এইটাই অনেক। আর কি চাও? দেখো অপর্ণা, ছেলেকে এত লাই দিয়েও না তাহলে। তখনই ইহানের আগমন ঘটে। মা, ও মা, খিদে পেয়েছে। বলেই অপর্ণাকে জড়িয়ে ধরে ইহান। অপর্ণা কিছুটা আহ্লাদ করে বলে, যা বাবা, হাত মুখ ধুই আয়। এই তো আমার বেস্ট মা। চলে যেতে নেয়, তখনই ডাক পড়ে আসাদের। অয়ন, কিছু বলবা? আজকে কোন মেয়েকে নিয়ে বাইকে উঠিয়েছিল? বাইক কি মেয়েদের ঘোরানোর জন্য কিনেছিস? তো মাকে এসব কে বলল? যেই বলুক সত্যি কিনা বল। ওইটা মেয়ে ছিল না। তাহলে কি শুধু দেখতেই মেয়ে ছিল? আরে ধর, জিহামের বড় বোন ছিল, কোথাও যাওয়ার তারা ছিল, তা আগিয়ে দিচ্ছিলাম। কিন্তু জিহামের তো কোনো বড় বোন নাই। আজব তো, বোনকে শুধু মায়ের পেটের হয়, খালাতেও মামাতো হয় না? তাহলে জিহাম এটা কেন বলল
মেয়েটা ওর গার্লফ্রেন্ড, ছোট বোনের টিউটর ছিল। ওর কোনো এক রিলেটিভ অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই তুই ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিলি। বাবার এই কথায় জিভ কাটে অয়ন। আমতা আমতা করতে যাবে তখনই আসাদ বলে, ভালো হইয়া যা, এখনো সময় আছে। এসব ছেড়ে কেরিয়ারে মন দে, আর মিথ্যা কথা কম বল। তোর বাপ তো আমি, সব খবরই রাখি। আরে বাবা, আর কি করব বলো তো? এই নিয়ে কথা বাড়াতে চাই না। খাইয়া শুইয়া পর, আর রাত জেগে ফোন টিপবি না। আর ভালো কথা, মোবাইল তুই রাতের বেলা কি করস? কথাটা শুনেই ইহানের মুখটা দেখার মতো হলো। রাতে মোবাইলে কি করে বাবা কেমনে জানলো? কিরে কথা কস না কেন? কি করব? তা তুই ভালোই জানস। বলেই চলে গেল আসাদ। স্বস্তির শ্বাস ছাড়ল, কিন্তু এটা বুঝল না এই খবরগুলো বাবাকে দিচ্ছে কে। আর মোবাইলে তো রাত জায়গা ফেসবুকে, কিন্তু বাপে কেমন জানে এসব? সকালে ইহান একগুচ্ছ গোলাপের তরা নিয়ে ভার্সিটিতে যায়, তবে বিশেষ কিছু করে না, শুধু নিজের মাঝে অন্যরকম একটা অ্যাটিটিউড রাখে। ওকে দেখে জিহাম জিজ্ঞেস করে, কি মামা, হাতে গোলাপ, পকেট ভারী, সিঙ্গেলত্ব ছাইরা হইব নাকি? কোন নারীর? হ্যাঁ, আর কত ইয়ার, এ বসে না করলে কবে করতাম? তা ও কি রাজি হবে? না হইয়া কই যাব কও? ব্যাপারটা একটু তাড়াতাড়ি না? সেটা সময় বলেই বুঝবে। তবে আমি অন্য এক টেনশনে আছি। কি? আচ্ছা, আনহার এসবের পর আনহার রিয়েক্টটা কেমন হবে? নো আইডিয়া। তবে একটা জিনিস, তো লজ্জা করবে না? কেন রে, আমি কি মাইয়া? ও তোর বয়সে বড়। ইস, আমি কেন যে এক ক্লাস সিনিয়র হইলাম না? ওর আর আমার বয়স সেম, খালি আমি জুনিয়র। না হলে কিন্তু ব্রু কুচকায় ইহান। কি? কিছু না কিছু না। নাই বলেই আপন গতিতে হাঁটা দেয় জিহাম। তখনই দেখে আনহা আর অন্তি আসছে। ঠিক সেই সময় ওর কাঙ্ক্ষিত মানুষটিও চলে আসে। এবার শুধু তীর মারা বাকি। আনহা আর অন্তি ভার্সিটির গেটের দিকেই আসছে। যেই না ভার্সিটির গেটের ভেতর ঢুকবে, ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড বেগে একটা গাড়ি ওদের পাশ কাটিয়ে গেটে ঢুকে। আনহা দ্রুত সরে যাওয়াতে ওর লাগে না। অন্তি বেশ চটে যায়, বলে, এই হইছে এক জ্বালা, পুরো ভার্সিটির নিজের বাপের সম্পত্তি পায় লইছে, মন চাই। অন্তি এগিয়ে যেতেই আনহা থামিয়ে দেয়, বলে, কি সব বলছিস, ছাড় তো। আমার না শিক্ষা হয়ে গেছে ঝামেলায় পড়ে। বিশেষ কর বাপের জন্মে আর ঝামেলায় পড়তে যাব না আমি। তখনই খেয়াল করে ইহানের দিকে। ইহান একটি গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুটা ভ্রু কুচকায় আনহা, মনে মনে বলে, এ আবার প্রপোজ করবে নাকি কাউকে? তখনই জিহাম আসে। অন্তিকে ধাক্কা দিয়ে আনহাকে বলে, আনহা, অয়ন না আজকে প্রপোজ করবে? কাকে? এই তুই এখানে কেন? বেশি ভাব দেখাস না অন্তি, ভুলে যাস না আমি তোর ব্যাচমেট ছিলাম। ফেল করার কারণে তো জুনিয়র হয়েছি, তাই। হ্যাঁ, লজ্জা করে না কথাটা বলতে? ফেল করেছিস আবার বড় মুখ করে বলছিস? এই ফেল করছি এতে লজ্জার কি আছে? হ্যাঁ, তোর মতো ছেলেদের সাথে ঘুরে ঘুরে ছ্যাঁক তো আর দেই নাই, তাই না? একদম ফালতু কথা বলবি না জিহাম। সত্যি কথা ফালতুই হয়। আর দেখ, তোর সাথে কথা বলতে আসি নাই, আনার সাথে এসেছি, তুই চুপ কর। আনহা, তুমি না একটু সাবধানে থাকবে। আজকে কি হবে আমি জানি না নিজেও, তাই বলছি। জিহাম, ডাকলো ইহান। আসছি আনা। বলেই দ্রুত চলে গেল জিহাম। আনহা জিহামের কথা কিছুই বুঝল না। আনহার অন্তি হেঁটে মাছের কাছে গেল। হঠাৎই খেয়াল করলো ইহান ফুল নিয়ে ওর দিকে এগিয়ে আসছে। ব্যাপারটা ইমাজিন করতেই আতকে ওঠে আনহা। এই ছেলে ওকে আবার প্রপোজ করবে নাকি রে বাবা? তাহলে তো মান ইজ্জত সব প্লাস্টিক। তাহলে এখন কি করার? ইহান বাঁকা হেসে আনহার দিকে এগিয়ে যাচ্ছে। ওর হাতের ফুল দেখে আনহার চুপসে গেছে, বেশ টের পাচ্ছে ইহান। হঠাৎই ইহানের চোখে চোখ পড়ল আনহার। ইহান ওকে চোখ টিপ দিল। আনহা বড় বড় চোখ করে থেমে গেল। অন্তি ওর মূর্তি অবতার দেখে ভ্রু কুচকে বলল, কি রে, তোর আবার কি হলো? এখনো হয়নি, এবার বোধহয় হয়ে যাবে। আমার মা ইজ্জত সব শেষ। কেন রে, বিয়ের আগেই কারোর সাথে কাণ্ড টাণ্ড করেছিস নাকি? তুই ঠিক কি বলতে চাচ্ছিস? মানে তুই কি প্রেগনেন্ট নাকি? সন্দিহান কণ্ঠে জানতে চাইল অন্তি। রেগে বলল আনহা, ওই শালি মা ইজ্জত শেষ কি শুধু বিনা মেঘে বজ্রপাতেই হয়? মানে বিয়ে ছাড়া মা হলেই হয়, মাঝে মাঝে অন্য কারণেও হয়। কি কারণ?
তবে তখনই ইহান আনহার অন্তির সামনে এসে দাঁড়ায়। এটা দেখে আনহার গলা শুকিয়ে আসে। অন্তি ভ্রু কুচকায়। গোলাপটা আনহার দিকে এগিয়ে দিতেই আনহার চোখ বন্ধ করে নেয়। পরক্ষণে প্রচণ্ড ধাক্কাতে চোখ খোলে, দেখে সামনে ইহান নেই। পিছনে তাকিয়ে দেখে ইহান অন্যদিকে যাচ্ছে, কিন্তু কোথায়? তখনই খেয়াল করলো গাড়ি থেকে একটা মেয়ে নামলো। মেয়েটার পরনে সাদা টি শার্ট আর হলুদ রঙের একটা স্কার্ট, গলা একটা ওড়না ঝোলানো, চুলগুলো ছাড়া। দেখে কোনো দিক থেকে হিরোইনের থেকে কম না, বেশ মিষ্টি চেহারা। মেয়েটা সানগ্লাসটা খুলে একটা নোটবুক নিয়ে গাড়ির দরজা আটকে সামনে এগোতেই ইহান ওর পথ আটকায়। এতে কিছুটা ইতস্তত হয় মেয়েটি। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে বলে, আমাকে কি এই ফুলটা দিতে এসেছো? হুম। জবাব দিল ইহান। মেয়েটি কিছুটা ভাব নিয়ে বললে, বেশ তো, দাও। হাত বাড়িয়ে দিল ইহানের দিকে। তা দেখে ইহান তাচ্ছিল্য ভরে হাসল। কিছুটা অবাক হলো মেয়েটি, জিজ্ঞেস করলো, হাসছো যে? এই কারণে হাসছে। তোমাকে এমনি এমনি আমি ফুলটা দেবো না। কত ছেলে তো তোমাকে ফুল দেয়, আর তুমি সে ফুল পা দিয়ে মুচড়ে দাও, তবু তারা তোমার পিছু ছাড়ে না। কিন্তু আমি কিছুটা আলাদা। তোমাকে আমি ভালোবাসি, কিন্তু নিজের ইগোতে হার্ট আমি হতে দেব না। তাই তুমি যদি আমাকে আই লাভ ইউ বলো, তাহলে ফুলটা তোমাকে দেব। বেশ অবাক হয় মেয়েটি, সাথে ওখানে দাঁড়িয়ে থাকা সবাই। এটা আবার কেমন প্রপোজ? আনহা নিজেও চোখ উল্টে বিষয়টা দেখছে। দেখে বোঝা যাচ্ছে ব্যাপারটায় মেয়েটা কিছুটা অপমানিত হয়েছে। দেখো রাইসা, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি ফুলটা তোমাকে দেব, কিন্তু যদি না বাসো তাহলে শুধু শুধু দেওয়ার মানে তো নেই, তাই না? এতে ফুলটাকে অপমান করা হবে। তাহলে ফুল এনেছো কেন? কাঠ কণ্ঠে বলল রাইসা। ভালোবাসা তো দুজনের পক্ষে থেকে হয়, কি আসে যায় কে বলল? তাই বলছি, ইন্টারেস্ট থাকলে ফুলটা নাও, আর না থাকলে আগে ভাগে জানিয়ে দাও। টাইম লস করার মতো টাইম আমার কাছে নেই। তুমি কি প্রপোজ করছো নাকি কন্ডিশন দিচ্ছ? যেটা তোমার জন্য কমফোর্টেবল সেটাই মনে করো। যদি হ্যাঁ বলি তো? তাহলে তোমাকে নিয়ে এখান থেকে চলে যাব। আর যদি না বলি? হাসলো ইহান, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তাহলে আর কি, যে মনে তোমাকে রেখেছিলাম আরমান আলিফের অপরাধী গান গিয়ে ভুলিয়ে দেব। এই কথায় ঠোঁট টিপে হাসলো রাইসা, আবার বলল, তোমার কি মনে হয় আমি হ্যাঁ বলবো নাকি না? আমার জানা মতে হ্যাঁই বলবে। অবাক হলো রাইসা, অস্ফুট স্বরে জিজ্ঞেস করলো, কেন? কারণ তোমার এখনই মনে হচ্ছে আমি একটু আলাদা, আমাকে ছাড়লে তোমার ক্ষতি। এটা কেন মনে হলো তোমার? সিম্পল, এটা না হলে এতক্ষণ তুমি আমার সাথে ফাও প্যাচাল পারতে না। তোমাকে আমি চিনি, কোনো ছেলের সাথে এমনি এমনি টাইম পাসের কথা তুমি বলবা না। তোমার হ্যাঁ বলার আর কোনো কারণ? না বলবে না এটা জানি, না বলবে না এটা জানি, কারণ না বললে তোমাকে গাইতে হবে। মুঝে ছোড় কর जो तुम जाओगे बड़ा पछताओगे बड़ा पछताओगे। এবার আর না হাসতে পারল না রাইসা, হো হো করে হেসে দিল। বলল, আসলেই তুমি আলাদা, তুমি আমার টাইপ। রাইসা এই কথায় কিছুটা বিরক্ত হলো ইহান। আলসেমি ঝেড়ে বলল, মেয়েদের সব দিতে হয়, কিন্তু টাইম না, কারণ তারা এটা মেনটেন করতে পারে না। মানে? গোসল আর মেকআপ যাদের সারাদিন শেষ হয় তাদের সময় দেওয়াটা বোকামো। আগে হ্যাঁ বলো, তারপর না হয় ভেবে দেখো গার্লফ্রেন্ড বানাতে চাইছে, বিয়ের জন্য প্রপোজ করছে না, যে ডিভোর্সের ভয় পাবা। ওকে, ফুলটা দাও। ইহান হেসে রাইসার দিকে ফুলটা এগিয়ে দিল। এটা দেখে জিহামের মুখ দেখে ললিপপ পড়ে গেল। আনহা অন্তি সবাই ইহানের প্রপোজ করার স্টাইল দেখে হা। জিহাম দাঁত কিরমিরিয়ে বলল, সালা এইভাবে কেউ প্রপোজ করে? প্রপোজ করলো নাকি 3rd ডিগ্রির ভয় দেখিয়ে রাজি করলো, আল্লাহ মাবুদ জানে। তখন ইহান বাইকে করে রাইসাকে নিয়ে চলে গেল। যাওয়ার আগে জিহামকে কিছু একটা ইশারা করল। জিহাম মোবাইলটা চেক করে ভাবান্বিত হয়ে পড়ল। ছেলেটা কী চাইছে কিছুই বুঝল না। ও আনহার কাছে গিয়ে বলল, খালাম্মা চলো, তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাব। কই, তোর সাথে আনহা সিনেমায় যাবে কেন? বলল অন্তি। তুই যাবি? আমার ঠেকা পড়ছে। তাহলে চুপ থাক। আর আনহা চলো আমার সাথে, অয়ন বলেছে ওখানে গেলে তোমাকে তোমার লকেট দিয়ে দিবে। কিসের লকেট? অন্তি জিজ্ঞেস করলো আনহাকে। আসলে তুই ক্লাসে যা, আজ আমি সিনেমা দেখতে যাব। মানে? ঠিক আছে, তাহলে আমিও যাব। এই তোকে কে নেবে রে? দেখ সিহাম। চুপ করবে তোমরা। আর অন্তি, তোর না এখন ক্লাস, যা ক্লাসে যা। আমি যাব বলে তোকেও যেতে হবে? আনহার এই কথায় কিছুটা রেগে গেল অন্তি, গাল ফুলিয়ে নিজের কাজে চলল।
জিহাম বলল, আমি বাইক নিয়ে আসছি, তোমাকে আজ সিনেমা দেখাবো। সিনেমা দেখবো তো ভালো কথা, কিন্তু এই ছেলে আমাকে কোন ধরনের সিনেমা দেখাবে সেটা তো হচ্ছে আসল কথা। আনহা এই কথায় মাথা চুলকায়। সময়টা মানুষের জীবনে ছন্ন ছাড়া নদীর মতো, কখন যে কোন পথে বাঁক নেয় কেউ বলতে পারে না। অতন্দ্রিত সে, নিজের মতোই চলতে ভালোবাসে। এই সময়ের মাঝে মাঝে বিভিন্ন মানুষের সাথে দেখা হওয়া, পরিচিত হওয়া, সবটাই যেন কোনো এক স্বপ্নের মতো। জিহামের বাইকে বসে নিজের খেয়ালে কথাগুলো ভাবছে আনহা। তখনই ডাক পড়ে জিহামের। এই যে খালাম্মা, বিগত 3 ঘন্টা যাবত আমার বাইকের পিছনে বসে আছেন, অথচ কোনো পাত্তাই নেই ভাই। জিহামের কথায় ধ্যান ভাঙে আনহার। খেয়াল থাকবেই বা কি করে, সে তো নিজের জীবনে ছন্দের পতনের মাপটা খুঁজে ফিরছিল। কিন্তু তা নির্ণয় করার আগেই বাধা দিল জিহাম। বিরক্ত হলো আনহা। দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর সময় বোধহয় এটাকেই বলে, যখন ভাবনায় ছেদ পড়ে, হোক তা দুঃখের কিংবা সুখের। আর যদি তা হয় এরকম কিছু হনুমানের জন্য, তাহলে তো কথাই নেই। কণ্ঠে বিরক্তির রেশ নিয়ে বলল, সিনেমা কি এখানেই দেখবো? ব্রু কুচকায় জিহাম, বলে, সিনেমা দেখার এত তাড়া যে এতক্ষণ সিনেমায় ডুবেছিলাম? কি বলতে চাইছো? এইটাই যে বিগত 3 ঘন্টা যাবৎ আপনাকে বাইকে নিয়ে ঘুরছি, কিন্তু আপনি তো ভাই আপনি মানে অ্যাম্বুলেন্সের পেশেন্টও বোধহয় এর চেয়ে বেশি নড়াচড়া করে। আমার মতে মনে হলো আমি জলজ্যান্ত একটা মৃতদেহ নিয়ে যাচ্ছি। কতবার করে ডাকলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। কথাটায় কিছুটা লজ্জা পেল আনহা। সত্যি তো, 3 ঘন্টা যাবৎ ঘুরছে, অথচ আনহা এর মধ্যে নিজের খেয়ালে ব্যস্ত ছিল। আচ্ছা এটা বলো, অয়ন কই? এখানে। আবার কোথায়? বলেই আনহার সামনে তাকালো। সেখানে জলজল করে সিনেমার হলের নাম দেখতে পেল। জিহাম বাইক থেকে নেমে বলল, চলো, ওরা ভিতরে আছে। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে আমি ভেতরে গিয়ে কি করব? সিনেমা দেখবা? কার সিনেমা? আলমগীর নাকি রাজ্জাক? ব্রু কুচকায় জিহাম, বলে, তারা তোমার যুগের নায়ক নাকি তোমার মায়ের? আমার মায়ের। তাহলে তাদের দিয়ে কোনো কাজ নেই, আপাতত এই যুগের নায়ক দিয়েই কাজ চালাবো। কিছুটা সংশয়িত হলো আনহা। জানতে চাইল, এই যুগের নায়ক মানে শাহরুখ না হলে সালমান? এ কথায় বিরক্তির শ্বাস চলল জিহাম, বলল, এরাও কি এই জেনারেশনের নায়ক? আচ্ছা আনহা, তুমি কি মুভি দেখো না? ছোটবেলায় দেখতাম, এখন আর দেখি না। দেখলেও সালমান শাহর মুভি দেখি। থাক থাক, আর বলতে হবে না, এবার চলো। আগে তো বলো কার মুভি? আসলে জীবনে ফার্স্ট টাইম সিনেমা হলে ঢুকবো তো, তাই। এ কথায় জিহাম বলদের মতো দাঁত কেলায়, বলে, এই না হলে বলির পাঠা, একদম পারফেক্ট জিনিস। না, বিদ্রুপাত্মক গ্রেস সুরে ডাকল জিহাম। তোমাকে শাহরুখ সালমানের যুগের নায়কেই দেখাবো। কাকে? ইমরান হাসমিককে, তোমার সোনালী যুগের বিখ্যাত রোমান্টিক নায়ক, মোস্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত। কিন্তু আবে চল, তারপর বলিস। যত সব কালুর বলদ। বলেই আনহার হাত ধরে টানতে টানতে ভিতরে নিয়ে গেল জিহাম। ভিতরে ঢুকে কিছুটা অবাক হলো আনহা। এই প্রথম হলের ভেতর আসল ও। হল অনেকটাই ভরা, অন্ধকারের জন্য ঠিক ভালোভাবে সবটা বোঝা যাচ্ছে না। স্ক্রিনের দিকে তাকাতেই আনহা দেখে একটা ইংলিশ মুভি প্লে করা। দেখে অ্যাকশন মুভি মনে হচ্ছে না, মনে হচ্ছে রোমান্টিক কোনো মুভি। এটাতেই বাজলো সমস্যা। ইংলিশ রোমান্টিক মুভির কিছুটা হলেও ধারণা আছে ওর। ও যেতে চাইলে জিহাম ওকে ধাক্কা মেরে নিজের পাশে বসিয়ে দেয়। দেয়ালের কর্নারে ওকে বসানো হয়েছে, আর জিহাম ওর ওই পাশে। যেতে হলে জিহামকে ডেঙিয়ে যেতে হবে, আর না হলে চেয়ারের উপরে উঠে। কিন্তু চেয়ারের উপরে উঠতে গেলে পাবলিক বান্ধা পিটাবে, আর জিহাম ওর থেকে উঠতে দেবে বলে মনে হচ্ছে না। কি যে আনহা করবে বুঝতে পারছে না, তাই আটসাট হয়ে বসে কয়েকটা ঢোক গিলল। অতপর মুভি দেখা শুরু করলো। কিছু দূর ঠিকই ছিল, কিন্তু কিছু মুহূর্তে পর থেকে কেমন একটা লাগলো আনহার। উপরে স্ক্রিনে নায়ক নায়িকা নিজেদের রোমান্টিক মুহূর্ত কাটাতে ব্যস্ত। একে অপরের মাথায় মাথা দিয়ে নদীর পাশে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। নায়ক নায়িকার আঙ্গুলের ভাঁজে হাত দিয়ে পাটকাঠির নখগুলোকে দেখছে আর প্রশংসা করছে। আর সেই প্রশংসার সাথে জিহামের কটমট করে চাবানো পপকর্নের শব্দ কানে আসছে। আনহা দাঁত কিরমিরিয়ে কয়েক দফা ওকে দেখল, কিন্তু জিহামের ভাবান্তর হলো না। তাই আনহা স্ক্রিনের মুভিতে চোখ দিল, কিন্তু হঠাৎ এমন কিছু দেখল যাতে মোটেও প্রস্তুত ছিল না। নায়ক হঠাৎই করে খুব সফটলি নায়িকার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। ব্যাস, আনহার অবস্থা সেখানেই খারাপ। ও লজ্জায় ওড়না দিয়ে মুখ ঢেকে ওড়নার ফাঁক দিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখল। আবার এটাও দেখল ওই সিন দেখছে, সেটা আবার অন্য কেউ দেখছে না তো। যদি দেখে কি ভাববে আনহাকে? না,
এসব জিনিস শয়তান থেকে আসে, একবার দেখলে না চাইলেও মন আকুবাকু করে দেখার জন্য। তাই আনহা ওখান থেকে উঠে যেতে চাইল, কিন্তু জিহাম হা করে দেখছে, না বোধহয় গিলছে। জিহামের এই কাণ্ডে আনহা বেশ জোরেই একটা চিমটি কাটল। জিহাম আহ করে উঠে রাগান্বিত কণ্ঠে বলল, রোমান্টিক সিন দেখে মানুষের রোমান্স পায়, কিন্তু তোমার কি বান্দির ব্যাধি আছে না কি? এইসব কি? আমার কেমন লাগছে, আমি এখানে থাকবো না। এ কথায় দুষ্টু ভরে হাসল জিহাম, বলল, কেমন লাগছে? ভ্রু কুচকায় আনহা, মনে মনে বলল, আগেরটা শুনলো না, শেষেরটাও বুঝলো না, কানে আটকালো মাঝের কথা। হ্যাঁ বুঝেছি, রোমান্টিক সিন দেখেছো তো তাই। আচ্ছা আমি এই দূর হাঁটো। কি যে বলো, এখানে আর এখন কি, আমাদের সিটেই দেখো কি হচ্ছে। জিহামের কথাটা শেষ না হতেই আনহা সামনের দিকে তাকালো। যা দেখল তাতে মাথা ঘোরার উপক্রম। স্ক্রিনে যা হচ্ছে সেটাই যেন ওর সামনে কেউ প্র্যাকটিস করতে চাইছে, আর সেটা অন্য কেউ নয়, ইহান, তাও আবার রাইসার সাথে। সঙ্গে সঙ্গে আনহা একটা চিৎকার করে উঠে দাঁড়ায়। পুরো হলরুমের সবার ফোকাস আনহার দিকে। আনহা তা খেয়াল না করে বড় বড় চোখ করে ইহান আর রাইসার দিকে তাকিয়ে। আনহার এমন বিহেভে রাইসা কিছুটা ইতস্তত, বিরক্তি ফুটে উঠেছে ওর মুখে। আনহার এমন বিহেভে বিরক্ত ওখানে থাকা অনেকেই। কেউ কেউ আবার হাসছে, তো কেউ আনহাকে ধমকাধমকি শুরু করে দিয়েছে। হঠাৎ আশপাশের আছে ভাবনা হতে বেরিয়ে এলো আনহা। ক্রোধান্বিত জনতার প্রবল গ্রাসে ইতস্তত হলো। নিজের এমন বাচ্চানো বিহেভে কিছুটা লজ্জিত ও অপমানিতও হলো। ইহান বসে বসে হাসছে। ও জানতো হঠাৎ এমন কিছুতে আনহা এরকমই রিয়াক্ট করবে। আবছা অন্ধকারে হঠাৎই আনহার ইহানের হাসিমাখা মুখটার দিকে চোখ পড়ল। রাগে অপমানে আনহার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। ও আর এক মুহূর্ত দাঁড়ালো না, এক ছুটে সেখান থেকে বেরিয়ে এলো। আনহার চোখে পানি ইহানের মনেও অদ্ভুত এক অপরাধবোধ জন্ম দিল। আনহাকে এভাবে দেখে ভেবেছিল মজা নেবে, কিন্তু এখন ব্যাপারটা উল্টো হয়ে গেল। ও নিজেও আনহার পিছে যেতে ধরল। বাধা সাধল রাইসা, বলল, কোথায় যাচ্ছ? আসছি, তুমি একটু বসো। বলেই আনহার পিছু ছুটল। আনহা ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি ছিটালো আর নিজের বাচ্চামোর জন্য নিজেই নিজেকে কথা শোনালো। ও হয়তো এসবে অভ্যস্ত নয়, তার মানে এখানে মানুষগুলো তার ওর মতো নয়। শুধু শুধু রিয়াক্ট করে নিজেকে হাসির পাত্র বানালো। সবাই কেমন একটা দৃষ্টিতে দেখছিল, যেন কোনো এক জঙ্গল থেকে অদ্ভুত জীব উঠে এসেছে। হঠাৎ আয়নার দিকে চোখ পড়তে ইহানকে দেখতে পেল। মুহূর্তে রাগটা মাথা চাড়া দিয়ে উঠল। ও গিয়ে ঠাস করে ইহানের গালে একটা চড় বসিয়ে দিল। ওর শার্টের কলার ধরে বলল। ইহান কোনো কথা বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ইহানের নীরবতায় আনহার রাগটা আরও বেড়ে গেল। ওর আগে ইহানকে ধাক্কা মেরে সরিয়ে দিতে চাইল, কিন্তু ইহান দূরে দাঁড়ালো না। আনহার হাত ধরে টেনে ওকে দেয়ালের সাথে লাগিয়ে দুই হাত শক্ত করে ধরে বলল, আপনি জাস্ট আমার 3 বছরের বড়, আর সেটা কেউ বলবেই না যে আপনি আমার বড়। আপনাকে দেখে আমাদের বয়সের তফাৎ করা যায় না। আর তাছাড়া কি আসে যায় বলুন তো, কে বড় কে ছোট? আনহা দ্বিধান্বিত চোখে ইহানের দিকে তাকিয়ে রইল। ইহান কি মিন করতে চাইল বুঝল না। ওর হাত থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, কি বলতে চাইছো তুমি? আনহা সিরিয়াস মুড দেখে ইহান তৎক্ষণাৎ নিজের ভঙ্গিমা পাল্টে ফেলল। শক্ত চোয়ালকে স্বাভাবিক করে সফটভাবে হেসে উঠল। সেই হাসিতে দমে গেল আনহা। কেন জানি হাসিটা খুব চেনা লাগলো, যেন তা আগেও দেখেছে, কিন্তু মনে করতে পারল না। আনহার এমন সংশয়িত দৃষ্টিতে ইহান হালকা ফু দিল ওর কপালে। আনহা চোখ বিরক্তিতে চোখ বন্ধ করতেই ইহান ওর ডান গালে বাচ্চার মতো করে একটা পাপি দিয়ে নাক দিয়ে ঘষে দ্রুত ইহানকে ছেড়ে দিল। আনহা হাঁ করে বিস্ফোরিত চোখে ইহানের দিকে তাকাতেই ইহান লজ্জায় 2 হাতে মুখ ঢেকে বলল, আনহা, আনহা প্লিজ, এভাবে আমার দিকে তাকাবেন না, আমার লজ্জা করছে। মানে? জোরে জোরে শ্বাস নিয়ে জানতে চাইল আনহা, কিন্তু ইহান যেন লজ্জায় লাল হয়ে গেছে। আনহার দিকে তাকাতেই পারছে না। মেয়েদের মতো নোক কামড়ে নিচের দিকে তাকিয়ে বলল, অনেক শখ ছিল সিনিয়র আবুকে কিস করব, আজ করে দিলাম। আবুদের রাখলে ভালো লাগে, আপনাকে কিউট লাগছিল, তাই পাপ্পিটা দিয়ে শখটা মিটিয়ে নিলাম। কিছু মনে করবেন না। তুমি কি পাগল হয়ে গেছো? ভূত দেখার মতো রিয়াকশন দিয়ে বলল আনহা। আপনাকে টিস করার জন্য বড়দের মতো আমাকে শাসন করে থাপ্পড় মেরেছেন, তাই আমি ছোটদের মতো রাগ ভাঙাতে কিসি করে দিলাম। ফ্লাইং পাপ্পি এটা, ইস কি লজ্জা। বলেই ইহান দৌড়। আনহা মুখের হা বজায় রেখে বলল, এটা কেমন রাগ ভাঙানো, আর ওটাই বা কেমন লজ্জা? হল থেকে বেরিয়ে আনহা নিজের বাড়ির দিকে চলল। রিকশায় করে নিজের এলাকায় এসে ভাড়া মিটিয়ে হাঁটতে লাগলো। ছেলেটার কাজকর্ম সব আনহার মাথার উপর দিয়ে গেছে। কি করতে চাইছে ছেলেটা? সব কথায় একটা ডাবল মিনিং। আচ্ছা, ছেলেটা কি ওকে আগে থেকে চেনে? না, তা কি করে হয়? কিন্তু তবুও একটা প্রশ্ন থেকেই যায়, কে ও?
ওর সাথে থাকলে কয়েক বছর আগের কারোর কথা কেন মাথায় আসে না আনহার? আচ্ছা, এরকম কি হতে পারে ও যাকে ভাবছে সেই ও? কিন্তু তাহলে নিজের পরিচয় কেন দেবে না? ধুর, সবটাই আনহার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছে না। তখনই কারোর ডাক পড়ে।